স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছে মিস সাদিয়া লাবনী। সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে দেশের ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সময় ব্যবসায়ীদের অহেতুক হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি। জাতীয় ভ্যাট দিবসের আয়োজনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আর অর্থ উপদেষ্টা বলেন, মানুষ ভ্যাট দিচ্ছে কিন্তু তার সরকারি কোষাগারে ঠিকমতো যাচ্ছে না। বিস্তারিত প্রতিবেদনে। সময় মতো নিবন্ধন নিন, সঠিকভাবে ভ্যাট দিন, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025। মূল প্রবন্ধে নিবন্ধনযোগ্য সব ব্যবসা প্রতিষ্ঠানকে করজালে অন্তর্ভুক্ত করা এবং ডিসেম্বরের মধ্যে নতুন 1 লাখ ভ্যাট নিবন্ধনের লক্ষ্য জানায় এনবিআর। বুধবার সকালে আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা বাধা বিপত্তির মধ্যেও 1.5 বছরে রাজস্ব খাতে সংস্কারের সুফল পাচ্ছে জনগণ। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মও হয়েছে, যেটা অনেক যুগের অনেক সময়ের দাবি আমি বলবো। তো তার মাধ্যমে কিন্তু একটা মোমেন্টাম তৈরি হয়েছে। কর জিডিপি অনুপাত নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি করা, কর ফাঁকি রোধকে বড় চ্যালেঞ্জ মানছেন বক্তারা। অনলাইন ভিত্তিক ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দেন তারা। বাংলাদেশে যদি ভ্যাটের যেই নেটটার কথা বলা হচ্ছে, ওয়াইডেনিং দ্য নেট, এইটার কথা বলা হচ্ছে এবং এরপরে যে ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে, যার জন্য আসলে একটা ম্যাসিভ আকারে ডিজিটালাইজেশন, সিম্পলিফিকেশন অফ দ্য প্রসেসেস ইজ ইম্পর্টেন্ট। ভ্যাট এবং ট্যাক্সের পরিধি বাড়াতে হবে এবং ভালোভাবে সেগুলো আদায়ের ব্যবস্থা করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, ধার করা সম্পদে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই কর জাল বিস্তৃত করা, কর আদায় প্রক্রিয়া আরো আধুনিক ও ভোগান্তিমূলক করার পরামর্শ দেন তিনি। আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরেকটু মডার্নাইজ করা, আরো আইটি ওরিয়েন্টেড করা, পিপুলস ফ্রেন্ডলি, ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা, না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের সম্পদের সীমাবদ্ধ থাকবে, ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি দূরে এগোতে পারবো না। আর ব্যবসায়ীদের অহেতুক হয়রানি বন্ধের উপর জোর দেওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। কিভাবে আমরা এই কমপ্লায়েন্সের যে লিকেজগুলো আছে সেগুলো পুরোপুরি দূর করতে পারি, এবং সেটা দূর করার জন্য সবচেয়ে ভালো পন্থা এবং কুইক পন্থা হচ্ছে ডিজিটাইজেশন। প্রায় কমপ্লেন শুনি যে এমন পর্যায়ে চলে যায় যে ব্যবসায়ীদের আর ব্যবসা কন্টিনিউ করা সম্ভব হয় না। এই জিনিসগুলোকে আমরা সহজীকরণ করার চেষ্টা করছি। কর আদায় প্রক্রিয়া অটোমেশনের আগ পর্যন্ত পুরোপুরি সুফল পাওয়া যাবে না বলেও জানান বক্তারা। ক্রয় কর বা সেলস ট্যাক্স যেটা ছিল সেটা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ভালো ভালো পরিকল্পনা হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া খুবই খারাপ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর একটি হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF আয়োজিত সেমিনারে তিনি বলেন, অদক্ষতা, দুর্নীতি ও আইনি জটিলতার কারণে ভালো পরিকল্পনা আলোর মুখ দেখে না। উপদেষ্টা আরও বলেন, 2010 সাল থেকে দেশে দারিদ্রতার হার কমতে থাকলেও 2022 সালের পর আবারও বাড়তে শুরু করেছে। বিদ্যমান দারিদ্র্য সামলানোর পাশাপাশি নতুন দরিদ্রের বিষয়ে পরিকল্পনা নিচ্ছে সরকার। এত ভালো ভালো ডিজাইন হয়, প্রজেক্ট ডিজাইন কিন্তু ভালো, অভিজ্ঞ, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা, এটা আমি মনে করি একিরেসি। ওই একিরেসি না, তীরটা খালি হিসেবে না মারলে মারা যেত না, উইকেট পয়েন্ট। মানে এই জিনিসটা কিন্তু আমরা ইম্প্রুভ না করলে কিন্তু আমাদের ডিফিকাল্ট হয়। এটা বিভিন্ন কারণে হয়। এখানে আছে অদক্ষতা আছে, আপনার অত ঠিক মতো নজর দেওয়া হয় না, দুর্নীতি আছে, আমাদের আইনের কিছু গলদ আছে, আমাদের প্রসিডিওরের কিছু গলদ আছে, এগুলো সব মিলে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে সমাবেশ সহ লাল পতাকা মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ। বুধবার সকালে চট্টগ্রামের দেওয়ানহাট মোড় থেকে বন্দর অভিমুখে মিছিল করে শ্রমিক কর্মচারীরা। এ সময় লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তির প্রতিবাদে স্লোগান দেন আন্দোলনকারীরা। সমাবেশে লালদিয়া ও পানগাঁও চুক্তি বাতিলের দাবি জানান বক্তারা। এ সময় নিউমোরিং কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের চেষ্টা হলেও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এবারে দেশ বাণিজ্যের বিশ্লেষণ। খেলাপি ঋণ আদায়ের সব চেষ্টায় ব্যর্থ,
তাই এবার মামলার পথে হাঁটছে ব্যাংকগুলো। চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকে খেলাপি ঋণ আদায়ে 14,652টি মামলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে অর্থ ঋণ আদালতে মামলা দাঁড়িয়েছে 2,22,341টি। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ব্যাংক খাতে মোট ঋণের 1/4 আটকে আছে 50টি বড় শিল্পগোষ্ঠীর হাতে। বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। নামে বেনামে নেয়া হাজার হাজার কোটি টাকার ঋণের প্রায় সবগুলোই এখন খেলাপিতে পরিণত হয়েছে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। এদিকে ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিও উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংক খাতের মোট ঋণের 1/4 আছে 50টি বড় শিল্প গ্রুপের কাছে। জুন পর্যন্ত 50টি শিল্প গ্রুপের শুধু ফান্ডেড ঋণ ঠেকেছে 3,63,000 কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বড় কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতাই এর প্রধান কারণ। প্রতিষ্ঠিত গ্রাহক, তাদের ব্যাপারে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা, অনেক ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়। বলতে দ্বিধা নেই যে ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণে অনেক ভালো শিল্প গ্রুপ দুর্বল গ্রুপে পরিণত হয়েছে, অর্থাৎ তারা ওভার ফান্ডিং হয়েছে। যখন আপনার 10 টাকা প্রয়োজন, ব্যাংক তাকে 40 টাকা দিয়েছে, উনি বিনিয়োগ করেছে 10 টাকা, বাকি 30 টাকা মিসইউজ হয়েছে। কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে দেয়া এসব ঋণ এখন আর ফেরত পাচ্ছে না ব্যাংকগুলো। ঋণের অর্থ ফেরত পেতে সবশেষ আশ্রয় হিসেবে আদালতে দ্বারস্থ হয়েছেন। কঠোরভাবে মনিটর, সুপারভিশন এবং পারসুয়েশন করেও ঋণ আদায় করা সম্ভব হয় না। তখনই ব্যাংক বাধ্য হয় আইনগত পদক্ষেপ নেওয়ার। এবং আইনগত পদক্ষেপ কোনো ব্যাংক কিন্তু প্রথমেই তার গ্রাহক, যে গ্রাহককে সে ডেকে এনে ঋণ দিয়েছে, সেই গ্রাহকের সাথে সম্পর্ক সহজে খারাপ করতে চায় না। কিন্তু পরিস্থিতি যখন বাধ্য হয়, তখন সে আইনের আশ্রয় নিতে বাধ্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জুন শেষে অর্থ ঋণ আদালতে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে 2,22,341টি। এসব মামলায় আটকে আছে 4,07,435 কোটি টাকা। খেলাপি ঋণ আদায়ের সবচেয়ে বড় বাধা হিসেবে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতাকেই দায়ী করে আসছেন সংশ্লিষ্টরা। তাই খেলাপি আদায়ে প্রচলিত প্রথার বাইরে গিয়ে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এডিআর কনসেপ্ট চালু করতে হবে এবং সোশ্যাল হ্যারাসমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বড় বড় ঋণ খেলাপিদের যদি ট্রাইব্যুনাল গঠন করে যদি শাস্তি দেওয়া যেত তাহলে বাংলাদেশের খেলাপি ঋণ সামনের দিনে কিন্তু কমে আসতো। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দর্শক, ব্যাংকের ঋণ এবং খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। কালচারাল মিনিস্ট্রি। আপনাদের ধন্যবাদ। জি, আমরা আসলে প্রতিবেদনেই দেখছিলাম যে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় 1/4 এখন আটকে আছে, কেন্দ্রীভূত আছে 50টি বড় শিল্প গ্রুপের কাছে। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? শিল্প গোষ্ঠীর কাছে এই টাকাগুলো আটকে আছে। তার মানে আমরা ব্যাংকাররা সব শর্ট টার্ম ডিপোজিট নিয়ে আমরা লং টার্ম লেন্ডিং করেছি। এটা তো একটা বড় ধরনের মিসম্যাচ। এখন যাই হোক, সমস্যা তো হচ্ছে এটা আমাদের বিগেস্ট প্রবলেম। এই এনপিএল গুলোতে আমাদের রিকভার করতে হবে, এটা তো আমাদের এটা। কিন্তু আমার কাছে মনে হয় যেন যে পলিসি মেকাররা বা আমাদের গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রাল ব্যাংক, নোবডি ইজ ইন্টারেস্টেড টু রিকভার দিস ফান্ড। এরা যদি এই এনপিএল সবাই বলে আমাদের মেইন প্রবলেম, কিন্তু এনপিএলটা কিভাবে রিকভার হবে, এটা কিভাবে উদ্ধার করে আনতে হবে। কারণ এনপিএল উদ্ধার করতে না পারলে ডেফিনেটলি আপনি আমাদের ব্যাংকিং সিস্টেম টার্ন অ্যারাউন্ড করবে না। কিন্তু সেই ধরনের সেই লক্ষ্যে কিন্তু আমরা খুব একটা এফেক্টিভ কোনো মেজার দেখছি না। এবং এই এনপিএল এর জন্য ব্যাংকগুলো দুর্দশাগ্রস্ত। এখন এই ব্যাংকগুলোকে ধরে ধরে মার্চ করা হচ্ছে, ধরে ধরে ওদের বোর্ড রিস্ট্রাকচার করা হচ্ছে। এগুলো তো প্রবলেম সলিউশন হবে না। আপনার প্রবলেমকে সলিউশন করতে হবে। এনপিএল ম্যানেজমেন্ট আরো স্ট্রঙ্গার করতে হবে। এনপিএল এর জন্য যারা দায়ী তাদেরকে ধরে ধরে শাস্তির ব্যবস্থা করতে হবে। দরকার আইসিটির মতো একটা আলাদা একটা আইন করে, আলাদা ট্রাইব্যুনাল করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এই ভদ্রলোকগুলোকে যদি বিচারের আওতায় না হয়, তা ভবিষ্যতে যারা নাকি ডিফল্টার, তাদের জন্য কোনো লার্নিং থাকলো না, কোনো লেসন থাকবে না। এখন তো আমরা দেখছি যে
জি, এখন আমরা দেখছি যে খেলাপি আদায়ে সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার কারণে এখন হচ্ছে মামলা করছে ব্যাংকগুলো। এই মামলা দিয়ে কি আসলে খেলাপির টাকা এই নিয়ে মামলার আসা জন্য সম্ভব? ব্যবসায়ীরা সব মামলার জন্য বসে থাকে। ইভেন অনেক সময় আমি শুনেছি ব্যবসায়ীরা ব্যাংকারদের বলে, জান ভাই একটা মামলা করে দেন, কারণ ওরা তো জানে মামলা করলে একটা দীর্ঘ প্রসেস, সুতরাং এখানে তাদেরই জয়লাভ হবে। কারণ আমরা ইংরেজিতে বলি যে দেয়ার ইজ নো রিকোর্স অন দ্য পার্ট অফ দ্য লেন্ডার অন দ্য বরোয়ার, মানে আমাদের লিগাল স্ট্রাকচারটা এমনই, এটা শুধু বরোয়ারদেরই ফেভার করে, লেন্ডারদেরকে ফেভার করে না। সেই জন্য লেন্ডাররা চাইতে মামলা হোক, তাই না? মামলা এসব তো মামলা হোক, আমি সেটাই বলছি, মামলা তো আমাদের করতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তবে আইসিটির মতো একটা ব্যবস্থা করলে কেমন হয়, তাই না? একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে 1 মাস বা 15 দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা মামলা ডিসপোজ অফ করবে, এই ধরনের একটা ব্যবস্থা করে স্পেশাল ট্রাইব্যুনালে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এবং যারা নাকি ডিফল্টার, তাই না, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং দ্যাট উইল গিভ এ বিগ লেসন টু দ্য ফিউচার বরোয়ার। আমরা আগেও দেখেছি যে বড় বড় শিল্প গুলোই আসলে খেলাপি হয়েছে। আমরা যদি বিগত সরকারের চিত্র দেখি, সেক্ষেত্রে আবারও দেখা যাচ্ছে যে ব্যাংকের যে বিতরণকৃত ঋণ, এখন ঋণের একটা বড় অংশই আবারও সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর হাতে চলে গেছে। বড় বড় যেগুলো শিল্প প্রতিষ্ঠান, আসলে এই টাকাগুলো এক জায়গায় যে কেন্দ্রীভূত হচ্ছে, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? না, আসলে কিন্তু এই পট পরিবর্তনের পর, সরকার পরিবর্তনের পর কিন্তু আমাদের কোনো নতুন কোনো ঋণ খেলাপি হয়নি। আসলে আমাদের গভর্নেন্স তো কিছু হলে ইমপ্রুভ করেছে, তো নতুন ঋণ খেলাপি গুলো আসতেছে। আমরা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রসেস আমরা ফলো করতাম না, তা আগে তো আমরা সবকিছু কার্পেটের নিচে রেখে দিতাম। এখন তো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আসার পর উনি বলেছে যে আই এম গোইং টু ফলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, মানে দ্য প্র্যাকটিস হুইচ হ্যাজ বিন গিভেন বাই দ্য বাসেল কমিটি। তো আমি সেটা ফলো করতে যাচ্ছি। তো ওইটা ফলো করতে যাই এখন নতুন আপনার ঋণ সব আপনার খেলাপি হয়ে বেরিয়ে আসতেছে। তো এটা একেবারে খারাপ না, কারণ খেলাপি ঋণকে অ্যাড্রেস করতে গেলে আপনার খেলাপি ঋণের গভীরতা বা প্রবলেমের গভীরতাটা আপনাকে জানতে হবে। আমরা তো আগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেজার্স আমরা ফলো করতাম না, এখন আমরা ফলো করছি। তো সুতরাং ফলো করার ফলে আপনার খেলাপি ঋণটা আমাদের বেড়ে যাচ্ছে। আর তাছাড়া ইন্টারেস্ট তো জমা হচ্ছে, যার জন্য আপনার অটোমেটিক্যালি এগুলা বেড়ে চলছে। তো যাই হোক, খেলাপি ঋণটাকে অ্যাড্রেস করতেই হবে। এখন যদি আপনি প্রশ্ন করেন কিভাবে অ্যাড্রেস করব, তো এটা অ্যাড্রেস করার জন্য বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। আমরা সবসময় বলেছি যে খেলাপি ঋণ গ্রহীতা পুরো খেলাপি ঋণটাকে 2 ভাগে ভাগ করতে হবে, একটা ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। অনিচ্ছাকৃত খেলাপিটা আমরা আদায় করতে পারবো, এবং অনিচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করার জন্য একবার খালি বললেই হবে না, সেখানেও আমাদের ব্যাংকগুলোকে বা সেন্ট্রাল ব্যাংকে অনেক ধরনের প্রয়াস নিতে হবে। অনিচ্ছাকৃত ঋণগুলো আদায় করার জন্য প্রত্যেকটা ব্যাংকে একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট করতে হবে। তারা প্রত্যেকটা ডিফল্টারের সাথে বসবে, তার কারণগুলো খুঁজে বের করবে, অ্যাকর্ডিংলি মিজাজ গুলো নিবে, কারণ মিজাজ গুলো সবার জন্য ইউনিফর্ম হবে না। বাট ইচ্ছাকৃত খেলাপিদের জন্য, তাই না, যারা মেইনলি বড় বড় কর্পোরেট, তাদের জন্য আপনার ডেফিনেটলি গভর্নমেন্ট মেজার্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স হলে মোর ইম্পর্টেন্ট। আমাদেরকে গতকাল কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র যেটা বলেছেন, আমি সেই কথাটা আপনাকে বলি। উনি বলেছেন যে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিতে ব্যাংকগুলোর মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলে। তারা যদি 10 টাকা চায়, দেখা যায় যে ব্যাংকগুলো তাদেরকে 40 টাকা পর্যন্ত দিয়ে বসে আছে। আসলে এর থেকে আমরা কিভাবে বের হব? না, এই অসুস্থ প্রতিযোগিতার জন্য আমাদের ব্যাংকিং পলিসি, সেন্ট্রাল ব্যাংকের মনিটরিং সবাই দায়ী এগুলোর জন্য, তাই না? আমরা কি কম বলেছি? আসলে এই প্রত্যেকটা বড় বড় কর্পোরেট, আমাদের প্রত্যেকটা ব্যাংক এক্সপোজার নিয়ে বসে আছে। এক্সপোজার নিয়ে বসে থাকার ফলে হবে কি, মানে একটা বড় কর্পোরেট মনে করেন, তাই না, একটা বড়, তার হয়তো বা ঋণের দরকার 100 টাকা, এটা একটা ব্যাংক 2টা ব্যাংক দিলে কিন্তু এনাফ। কিন্তু আমরা এখানে 10টা ব্যাংক তার উপর এক্সপোজার নিয়ে বসেছি, তাকে আমরা ঋণ দিয়ে ফেললাম 500 টাকা। তো 500 টাকা ঋণ দিলে বাকি 400 টাকা তার ফাও ইনকাম, তখন ওইটাকে সে ডাইভার্ট করে দেশের বাইরে পাঠিয়ে দেয়। সুতরাং এই নিয়ম নীতিটা আমাদের চেঞ্জ করতে হবে, যে প্রত্যেকটা কর্পোরেটের উপরে সবগুলো ব্যাংক একসাথে এক্সপোজার নিতে পারবে না। যদি নেয়ও, কোন অবস্থাতে, পৃথিবীর সব দেশে যেটা করে, কোন অবস্থাতেই ব্যাংকের এক্সপোজার ওভার দ্য কর্পোরেট cannot exceed his আপনার অ্যাসেট। তার অ্যাসেটকে কখনো এক্সিড করবে না। কিন্তু আমরা তখন 10টা ব্যাংক মিলে তাকে 1000 কোটি টাকা আমরা ফাইন্যান্স করছি, তার অ্যাসেটই আছে টোটাল 500 কোটি টাকা। তো সুতরাং সেটা আপনাকে দেখতে হবে। আর সেকেন্ডলি,
এই যে আমাদের এই যে বড় বড় ঋণ গ্রহীতারা চাপ দিয়ে, পলিটিক্যাল প্রেশার দিয়ে বা বিভিন্ন ভাবে চাপ দিয়ে তাদের লোনগুলো যে আপনার রিশিডিউল করে নেয়, এই রিশিডিউলিংটা বন্ধ করতে হবে। এবং পৃথিবীর অনেক দেশেই রিশিডিউল লোন কিন্তু তার স্ট্যাটাস চেঞ্জ করে না, মানে রিশিডিউল লোন উইল অলসো বি কনসিডার্ড এজ এ ক্লাসিফাইড লোন। রিশিডিউল করলে এই লোনটা রেগুলার হয় না। জি, আসলে আপনার দৃষ্টিতে এখন জি আপনার দৃষ্টিতে বর্তমানে জি আপনার দৃষ্টিতে বর্তমানে ব্যাংক খাতের যে পরিস্থিতি, এটা একটু বিশ্লেষণ করে খুবই ছোট করে, আমাদের একদম সময় প্রায় শেষ। কি সাজেশনের কথা বলেন? জি জি, ব্যাংক খাতের এখনকার পরিস্থিতি আমি তো আসলে বললাম, আমি তো এতক্ষণ যারা বলছি যে আমাদের এর থেকে অতিক্রম বা বেরিয়ে আসতে হবে। তার জন্য আপনার সম্পূর্ণ খেলাপি ঋণ গ্রহীতা দুই ভাগে ভাগ করতে হবে। আপনার উইলফুল ডিফল্টার, আনউইলফুল ডিফল্টার। উইলফুল ডিফল্টারদের জন্য আপনার শুধুমাত্র ব্যাংকিং মেজার্সে হবে না, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সের দরকার হবে। আর আনউইলফুল ডিফল্টারদের জন্য আপনি দেয়ার আর লট অফ ব্যাংকিং মেজার যেগুলো অ্যাপ্লাই করে আমরা অনায়াসে তাদের টাকা উদ্ধার করতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক শ্রমবাজার জাপানে বাড়ছে বাংলাদেশি কর্মী। চলতি বছর দেশটিতে বাংলাদেশি কর্মী যাওয়ার হার প্রায় 3 গুণ বেড়েছে। জাপানি ভাষা দক্ষতা পরীক্ষায় অংশ নিতে চলতি ডিসেম্বরে 13,000-এর বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। 2026 সালের মাঝামাঝি নাগাদ পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মাকদুরামিতের রিপোর্ট। এশিয়ার অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে জাপানের শ্রমবাজার। দেশটিতে নিজেদের অবস্থান শক্ত করতে বাড়ছে বাংলাদেশি কর্মীর সংখ্যা, যা চলতি বছরে প্রায় 3 গুণ বেড়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর প্রায় 10,000 বাংলাদেশি কর্মভিসা কিংবা ভাষা শিক্ষার কোর্সে ভর্তি হয়ে জাপানে গেছেন, যারা 1 বছরের মধ্যেই সেখানকার কর্মসংস্থানের যোগ্যতা অর্জন করেছেন। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে জাপানে যাওয়া বাংলাদেশের সংখ্যা ছিল মাত্র 3,574 জন। এর আগের 2 বছরে এই সংখ্যা ছিল 5,000-এর ঘরে। চলতি বছর যা দাঁড়িয়েছে প্রায় 10,000-এ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাপানি ভাষা দক্ষতা পরীক্ষায় অংশ নিতে চলতি ডিসেম্বরে 13,000-এর বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। 2026 সালের মাঝামাঝি নাগাদ পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। মাকদুরামিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসইএক্স সূচক 21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,941 পয়েন্টে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 114টির, কমেছে 227টির, অপরিবর্তিত রয়েছে 53টি দর। লেনদেন গত কার্য দিবসের তুলনায় 75 কোটি টাকা বেড়ে হয়েছে 533 কোটি 90 লাখ টাকা। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, দ্বিতীয় অবস্থানে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, তৃতীয় অবস্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল ফ্যামিলি টেক্স বিডি, দ্বিতীয় অবস্থানে শ্যামপুর সুগার মিলস, তৃতীয় অবস্থানে ছিল আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে 53 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 13,851 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 84টির, কমেছে 68টির, অপরিবর্তিত রয়েছে 26টি দর। লেনদেন হয়েছে 9 কোটি 91 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গাপুরি ডলার কিনতে আজ খরচ হচ্ছে 98 টাকা 1 পয়সা, বিক্রি হচ্ছে 93 টাকা 47 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 28 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হচ্ছে 19 টাকা 18 পয়সা, বিক্রি হচ্ছে 17 টাকা 18 পয়সায়। জাপানি ইয়েন কিনতে আজ খরচ হচ্ছে 81 পয়সা, বিক্রি হচ্ছে 74 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 33 টাকা 10 পয়সা, বিক্রি হচ্ছে 32 টাকা 34 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হচ্ছে 30 টাকা 27 পয়সা, বিক্রি হচ্ছে 29 টাকা 37 পয়সায়। ইউএস ডলারের ক্রয় মূল্য 122 টাকা 75 পয়সা, বিক্রি হচ্ছে 121 টাকা 75 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হচ্ছে 167 টাকা 59 পয়সা, বিক্রি হচ্ছে 160 টাকা 50 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 146 টাকা 92 পয়সা, বিক্রি হচ্ছে 140 টাকা 94 পয়সায়। এখন জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় 10ম গ্রেডের 13টি
সামরিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা সম্পন্ন করতে হবে। আবেদন করা যাবে আগামী 8 জানুয়ারি 2026 পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতে 29 ক্যাটাগরির 10ম থেকে 20তম গ্রেডে 45 জনকে নিয়োগ দেওয়া হবে। 8 ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 28 ডিসেম্বর পর্যন্ত।